আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ আরো কয়েকটি বিল পাস। আওয়ামী লীগ আমলে ধ্বংস হয়েছে প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান, সংসদে বললেন অর্থমন্ত্রী। হামে ৩ জেলায় আরো ৪ শিশু মৃত্যু, হাসপাতালে বাড়ছে সংক্রমিত রোগী, প্রকোপ বাড়ায় উদ্বেগ জনমনে। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, অগ্রাধিকার পাবেন ত্যাগী ও যোগ্যরা, জানালেন রিজভী। ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার গুঞ্জনে দৌড়ঝাঁপ লবিং। বগুড়া ও শেরপুর নির্বাচনে অনিয়মের অভিযোগে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, ভোট বাতিলের দাবি গোলাম পরওয়ারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ সংসদে বিল আকারে পাশ হয়েছে। শুক্রবার সংসদ অধিবেশনের দ্বিতীয়ার্ধে আলোচিত অধ্যাদেশগুলো পাশ করে জাতীয় সংসদ। এদিন সাইবার সুরক্ষা সহ আরও বেশ কয়েকটি বিল পাশ হয়েছে অধিবেশনে। সকালে বিরতির পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, তখন পর্যন্ত ১০১টি অধ্যাদেশ বিল আকারে পাশ হয়েছে। তিনি জানান, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে 4টি অপ্রয়োজনীয় হওয়ায় সেগুলো বাতিল করা হচ্ছে। আইনি বাধ্যবাধকতার কারণে দেশের ইতিহাসে এই প্রথম শুক্রবারও সংসদ অধিবেশন চলছে বলে জানান চিফ হুইপ। আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়েও অর্থনীতির সব সূচক ছিল নিম্নমুখী। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতি এগিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সংসদে কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ করার লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার। সংসদের 13তম বৈঠকের শুরুতেই বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাত, ব্যাংক, রাজস্ব, মুদ্রাস্ফীতি অর্থাৎ দেশের বর্তমান অর্থনৈতিক চিত্র তুলে ধরেন তিনি। সেই সাথে ভবিষ্যৎ পরিকল্পনাও বলেন। গত 17 বছরে দারিদ্র্য বেড়েছে, মাথাপিছু আয় বাড়লেও একটি মুষ্টিমেয় গোষ্ঠীর হাতে তা কুক্ষিগত ছিল। সরকারের সুদ ব্যয়ের চিত্র উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। 2005 থেকে 2024 সাল পর্যন্ত সুদ ব্যয় বেড়েছে 13 গুণ। জনগণ বিনিয়োগের সুফল পায়নি। বাজেট ঘাটতি বৃদ্ধির পাশাপাশি এর মানও প্রশ্নবিদ্ধ হয়েছে। দুর্নীতির কারণে বেড়েছে অর্থনৈতিক বৈষম্য। মন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে 5 থেকে 6% নামিয়ে আনা সরকারের লক্ষ্য। গুরুত্বহীন প্রকল্পগুলো বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে এবং গত 15 বছরে বাজার কারসাজির অনিয়ম তদন্তে কমিশন গঠনের কথা বলেন তিনি। অর্থমন্ত্রী সংসদকে জানান, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির মূল্য দ্বিগুণের বেশি হয়েছে। এজন্য সরকারকে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হামের উপসর্গ নিয়ে বরিশাল, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে আরও 4 শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে প্রাণ গেছে 2 জনের। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগও বাড়ছে মানুষের মাঝে। রোগীর উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে শয্যা সংকট, হাসপাতালের মেঝেতে জায়গা হয়েছে রোগীদের। দক্ষিণাঞ্চলেও হামের প্রকোপে ছড়িয়েছে আতঙ্ক। এই রোগের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সাদি ও রাকিব নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 31 শিশু। এই 2 জন সহ বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছালো 14 জনে। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। 24 দিনে হাসপাতালটিতে মৃত্যু হয়েছে 10 জনের। নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও 20 জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিব্য নামে 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হলো। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 103 জন রোগী ভর্তি আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি হামের উপসর্গ ছাড়াও নিউমোনিয়া ও হার্ট ফেলিওরের মতো শারীরিক সমস্যায় ভুগছিল। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও চাঁদপুর, গাজীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে শুক্রবার 6ষ্ঠ দিনের মতো 18 জেলার 30টি উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। 12 এপ্রিল পর্যন্ত ফর্ম ক্রয় ও জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। নারী নেত্রীদের আশা, বিগত দিনের আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করে মনোনয়ন দেবে বিএনপি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানিয়েছেন, সংসদে কথা বলার যোগ্যতা ও দলের প্রতি ত্যাগ বিবেচনায় নিয়ে প্রার্থী চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী নেতৃত্বের ভিড়। দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন তারা, যারা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রমের সূচনা করেন। 12 এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেয়া যাবে। ফর্মের মূল্য রাখা হয়েছে 2,000 এবং জামানত 50,000 টাকা। বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকা বিবেচনায় নিয়ে দলের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেত্রীরা। ফর্ম সংগ্রহ করেছেন শিল্পী, পেশাজীবী থেকে শুরু করে দলের দুর্দিনে বৈশ্বিক জনমত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারী নেত্রীরাও। সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নে নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন সহ নিজেদের নানা কর্মপরিকল্পনাও তুলে ধরেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সব দিক বিবেচনা করে চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। ইসির তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় 21 এপ্রিল। 30 এপ্রিল প্রতীক বরাদ্দ আর ভোট গ্রহণ 12 মে। আসন বন্টনে বিএনপি জোট পাবে 36টি আসন। রাজপথের অভিজ্ঞ শেরপুর 3 আসনে স্থগিত হওয়া এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে কারচুপি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াত। বাদ-জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল পূর্ব সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার চিত্র গণমাধ্যমে এসেছে। ইসিতে অভিযোগ দেওয়ার পরও সুষ্ঠু ভোটের দাবি করেছে তারা। এই নির্বাচনের মাধ্যমে মাগুরার চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেন পরওয়ার। বৃহস্পতিবার বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনের ভোট গ্রহণ করা হয়। বিপুল ব্যবধানে জয়লাভ করে বিএনপি সমর্থিত প্রার্থীরা। অনিয়মের অভিযোগে জামাত শেরপুর 3-এর ভোট বর্জন করলেও বগুড়া 6-এ দেখা যায় ভিন্ন চিত্র। তবে 2টি আসনেই ভোট কারচুপির অভিযোগ দলটির। শুক্রবার বাদ-জুমা বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, 2 আসনেই তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার চিত্র গণমাধ্যমে এসেছে বলেও দাবি তার। জামায়াত নেতা বলেন, দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু না হওয়ার প্রমাণ আবারও পাওয়া গেল। 2টি আসনের ফলাফল বাতিল করে পুনরায় ভোটের দাবি জানান তিনি। গণভোটের বিষয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, সেখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। সংবিধান সংস্কারের পক্ষে জনরায় বাস্তবায়ন সরকারের দায়িত্ব। দীর্ঘদিন পর মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে 2 দেশের মধ্যে আলোচনার পর বৃহস্পতিবার পুত্রাজায়ায় যৌথ বিবৃতি সই হয়েছে। অভিবাসন ব্যয় কমানো ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া, কিন্তু দীর্ঘদিন ধরে নানা জটিলতায় একরকম হাতছাড়া হতে বসেছিল জনশক্তি রপ্তানি। সরকার গঠনের পরপরই বিএনপি সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করে বাংলাদেশ। দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনায় নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতো শ্রী রামানান রামকৃষ্ণান।